নমস্কার। শুরু করছি আজকে একটা গল্প দিয়ে। খ গ ম, সত্যজিৎ রায়ের লেখা। শুনুন তাহলে। খ গ ম। পেট্রোমেক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবেমাত্র ডালনার ডিমে একটা কামড় দিয়েছি। এমন সময় চৌকিদার লক্ষ্মণ এসে জিজ্ঞাসা করল, आप लोग इमली बाबा को दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্নটা ওঠেইনি। লক্ষ্মণ বলল, জঙ্গল বিভাগের যে জিপটা আমাদের জন্য মোতায়েন হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভিতরেই তার কুটির, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরের। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে দেখে যায়, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরও কৌতূহল হলো সেটা হলো যে বাবার নাকি একটা পোষা কেউটে আছে। সেটা বাবার কুটিরের কাছেই একটা গর্তে থাকে আর রোজ সন্ধেবেলা এসে বাবার কাছে ছাগলের দুধ খায়। ধুরজুটিবাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে। বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীর সংখ্যা দিন দিন বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে, আমাদের দেশটা নাকি ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধুরজুটিবাবু হাত থেকে কাঁটা চামচটা নামিয়ে রেখে পাশে থেকে ফ্লাইফ্যাব বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের ওপর এক অব্যর্থ চাপ্পড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স 45 থেকে 50-এর মধ্যে। বেটে রোগা ফর্সা চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরেই। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে 2 হপ্তার ছুটি কাটাতে। এখানে এসে ডাকবাংলোয় বা ট্যুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কিছু নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধুরজুটিবাবু আমার একদিন আগে এসেছেন। কেন এসেছেন তা এখনও খুলে বলেননি, যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকবে এমন কোনো কথা নেই। আমরা দুজনে একই জিপে ঘোরাফেরা করছি। কাল এখান থেকে 22 মাইল পূবে দিগ বলে একটা জায়গা গিয়েছিলাম, সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গেছে, আর বিকেলে গিয়েছিলাম কেওলাদেওয়ের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। 7 মাইলের উপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো ডাঙা মাথা উঁচিয়ে রয়েছে, আর সেই ডাঙার প্রত্যেকটি রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালে চোখেই দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধুরজুটিবাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন আর হাত দুটোকে অস্থিরভাবে এদিক ওদিকে নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সরাবার চেষ্টা করছেন। উনকি হলো একরকম ছোট্ট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাকে মুখে বসে। তবে পোকাগুলো
এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধূর্যটিবাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠেছেন। এত অধৈর্য হলে কি চলে? 8:30টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধূর্যটিবাবুকে বললাম, ওই যে সাধু বাবার কথা বলছিল, যাবেন নাকি দেখতে? ধূর্যটিবাবু তার হাতের সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুঁড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন, কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। ছেলেবেলায় জলপাইগুড়িতে থাকতাম, নিজের হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বিভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজেই সাধু বাবার খবরটা কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি বললাম, কাল তো বিকেলে এমনিতে কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়ানার কেল্লে দেখে এসে তারপর থেকেই তো ফ্রি। আপনার বুঝি সাধু সন্ন্যাসীতে খুব ভক্তি? প্রশ্নটার পেছনে বেশ একটা খোঁচা রয়েছে, সেটা বুঝতে পারলাম। কিন্তু আমি জবাবটা দিলাম খুব সরলভাবেই। ভক্তির কথা আর আসছে কি করে? কারণ সাধু সংসর্গের তো কোনো সুযোগ আমার কখনো হয়ে ওঠেনি। তবে কৌতূহল যে আছে সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর অভিজ্ঞতাটা হলো ধূর্যটিবাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর 10 আগে তার জ্যাঠামশাইয়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করেছিলেন। সেই থেকে তার রক্তের চাপও নাকি বেড়ে গিয়েছিল। ধূর্যটিবাবুর ধারণা হয়েছে তখন থেকে ভারতবর্ষের 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড অসাধু। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কোনোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা যে বলছেন, আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধু তো শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে একসাথে বাস করে। শুনেছেন তো, দেখেছেন কি? স্বীকার করতেই হলো যে দেখিনি। দেখবেন না, এ হলো আষাঢ়ে গপ্পর দেশ। শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতই দেখুন না, বলছে ইতিহাস, কিন্তু আসলে আজগুবি গপ্পের ডিপো। রাবণের 10টা মাথা হনুমানের লেজে আগুন দিয়ে লঙ্কা পুড়াচ্ছে, ভীমের অ্যাপিটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পক্রথ, কুম্ভকর্ণ, এগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি বলেন, সে তো এইসব পুরাণ থেকেই শুরু হয়েছে। অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোকে একদিন ধরে এইসব গিলে খাচ্ছে। বায়ানার কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছতে 4টে বেজে গেল। ধূর্যটিবাবু ও ব্যাপারে আর কোনো আপত্তি করেননি। হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটু কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটি মাত্র চেলা সঙ্গে নিয়ে ভাল্লুকের ছালের ওপর বসে বাবাকে দেখলাম। চেলাটির বয়স অল্প,
বাবার বয়স কত তা বোঝার জো নেই। সূর্য ডুবতে এখনো ঘণ্টাখানেক বাকি, কিন্তু তেঁতুল গাছের ঘন ছাউনির জন্যে এই জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটুরের সামনে ধুনি জ্বলছে, বাবার হাতে গাঁজার কলকে। ধুনির আলোতেই দেখলাম কুটিরের এক পাশে একটা দড়ি টাঙানো, তাতে একটা গামছা আর একটা কৌপিন ছাড়া ঝুলানো রয়েছে গোটা দশেক সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধূর্যটিবাবু ফিসফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান। দুধ খাবার সময়টা কখন জিজ্ঞাসা করুন। আপ বালকিশন সে মিলনা চাহতে হ্যাঁ? ইমলি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিশন, সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমরা ভারী আগ্রহী। সে সৌভাগ্য হবে কি? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন, বললেন, বালকিশন রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাবার ডাক শুনে গর্ত থেকে বেরিয়ে কুটিরে এসে দুধ খেয়ে যায়। দুদিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে তার শরীরটা নাকি তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও সে আসবে না, আসবে আবার কাল থেকে। সাপের শরীর খারাপ হয় এ খবরটা আমার কাছে নতুন, তবে পোষা তো হবে। আমি কিন্তু ইমলি বাবার দিকে দেখছিলাম। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই, পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে, কিন্তু তাও তেমন জবরজং নয়। দু কানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটা চারেক ছোট বড় মালা, ডান কনুইয়ের উপরে একটা তাবিজ। অন্য পাঁচটা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাত নেই, কিন্তু তাও সন্ধ্যার পড়ন্ত আলোয় ধুনির পিছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বার করে এনে বাবার হাত দশেক দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোষা কেউটোকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করলে আবার ফিরতে রাত হবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তো, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি। তাই শেষ পর্যন্ত আর বসলাম না। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কলকে না সরিয়ে চোখ বুজে মাথা হেঁট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে শখানেক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু আগেও চারিদিকের গাছপালা থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম, এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে দুর্যটিবাবু হঠাৎ থেমে বললেন, সাপটা না হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? আমি বললাম, তার জন্যে তো ইমলি বাবার কাছে যাবার কোনো দরকার নেই। আমাদের ড্রাইভার দয়াল তো বলেই ছিল ও গর্তটা দেখেছে। ঠিক কথা। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটিরের দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ ধরে খানিকটা দূরে যেতেই সামনে একটা কাঁটা ঝোপ পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো একটা দালান জাতীয় কিছু ছিল। দীনদয়াল বলল, ওই ঝোপটার ঠিক পেছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার উপায় নেই, কারণ আলো আরও কমে এসেছে। ধূর্যটিবাবু তার কোটের পকেট থেকে একটা ছোট্ট টর্চ বার করে ঝোপের উপর আলো ফেলতেই পিছনে গর্তটা দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ?
সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বাইরে বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটের দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ধূর্যটিবাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে নিয়ে সেগুলো ঝোপের উপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। বললাম, কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে? আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার একটা বেশ বড় ঢেলা হাতে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতেও যদি ফল না হয় তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে এক সেপ গাঁজাখুরি গল্প প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল। ঢেলাটা একটা ভারী শব্দ করে ঝোপের উপর পড়ে কাঁটা সমেত পাতাগুলোকে তছনছ করে দিল। ধূর্যটিবাবু টর্চটা ধরে আছেন গর্তের ওপরে। কয়েক মুহূর্ত চুপ। কেবল বনের মধ্যে কোথাও যেন একটা ঝিঝি সবেমাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হলো, একটা শুকনো সুরহীন শিসের মতো শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা। সেটা নড়ছে, সেটা জ্যান্ত, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জলজলে চোখ আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ থেকে বেরিয়ে এসে লিকলিক করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকেই জিপে ফিরে যাওয়ার জন্য তাগাদা করছিল। এবার ধরা গলায় অনুনয়ের সুরে বললেন, छोड़ दीजिए बाबू, अब तो देख लिया, अब वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধহয় বালকিশন এখনো মাথাটা বার করে আমাদের দিকে চেয়ে আছে আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি। আর কেউটে আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকমও তো কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ধূর্যটিবাবু হঠাৎ একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমেষে সেটা বালকিশনের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারলেন, আর তারপরেই পরপর আরও দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধূর্যটিবাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গেই বললেন, ওয়ান কেউটে লেস। দীনদয়াল হাঁ করে বিস্ফারিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। ধূর্যটিবাবু হাত থেকে টর্চা নিয়ে আমি এবারে গর্তের উপর আলো ফেললাম। বালকিশনের অসাড় দেহখানি কিছুটা অংশ দেখা যাচ্ছে। ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকে বেরোনো খানিকটা রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। ধূর্যটিবাবু প্রথম পিছন ফিরলেন, তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত দশেক দূরে একটা বেটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধূর্যটিবাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসা অবস্থায় বুঝতে পারিনি।
আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। শুধু এইটুকু বলতে পারি যে বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মেশানো এমন চাহনি আমি আর কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো। এখন সেটা নির্দেশ করছে ধুরজুটি বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশ আরও স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছেলেবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামাবাড়ির দেওয়ালে টাঙানো রবি বর্মার আঁকা একটা ছবি। দুর্বাসামণি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে। ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহনি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না এমলি বাবা। তার গম্ভীর গলায় হিন্দিতে তিনি যা বললেন তার মানে হলো, একটা বালকিশন গেছে তাতে কি হলো, আরেকটা আসবে। বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। ধুরজুটিবাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার ছেলে এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা 3 জন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধুরজুটিবাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। বললাম, সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও করছিল না, তখন ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুদের আরও কিছু কড়া কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থন করার চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টে আমাকে একটা সম্পূর্ণ অবাস্তব প্রশ্ন করে বসলেন। খগম কে বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধুরজুটিবাবু আরও 2-1 আপন মনে খগম খগম করে শেষটায় চুপ করে গেলেন। রেস্ট হাউসে যখন পৌঁছলাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারাটা মাঝে মাঝে মনে পড়ছে। দুর্বাসার মতো চোখ পাকিয়ে হাত তুলে রয়েছেন ধুরজুটিবাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হলো কে জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজেও ও নিয়ে আর ভেবে লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকিশনের মৃত্যু নেই। ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবা চেলাচামুন্ডারা আরেকটা কেউটে ধরে এনে বাবাকে উপহার দেবেন। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়ুদকা ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাত্রে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে। ধুরজুটিবাবু ছোটোখাটো মানুষ হলে কী হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞাসা করাতে কিছু বললেন না। আমি বললাম, আপনি কি বালকিশনের কথা ভেবে আক্ষেপ করছেন?
ধৈর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটা কি আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটা ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল। আমি হেসে বললাম, ফিস ফিস না, ফোঁস ফোঁস। ধৈর্যটিবাবু আলোর দিকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস। সাপের ভাষা, সাপের শেষ, ফিস 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 ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতো শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা, সাপের শেষ, ফিস 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 ফিস। বালকিশনের বিষম বিষ, ফিস 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 ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্যই ছড়ার অংশ নয়, সেটা হলো সামনের প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝে, ছাগল টাগল না বুঝে বলল, হ্যাঁ বাবু, দুধ হ্যাঁ আর अंडे भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে। ধৈর্যটিবাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও ছিটোগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে যেন জোর করেই নিজেকে সামলে নিয়ে বললেন, বড় বেশি রোদে ঘোরাফেরা হয়ে গেছে কদিন, তাই বোধহয় মাথাটা, কাল থেকে একটু সাবধানে চলতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়ব। মাঝরাত্রিরে সওয়াই মাধোপুরে চেঞ্জ, ভোর 5টায় জয়পুর পৌঁছানো। অন্তত এটাই ছিল আমাদের প্ল্যান, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে যাচ্ছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে এর পরের অংশটি আবার বলবো। খুব তাড়াতাড়ি আসছি আমি। নমস্কার।